ছয় দেশে হাসিনা পরিবারের বিপুল সম্পদের খোঁজ, প্রতারণা জালিয়াতির 6 মামলা, 2 গোয়েন্দা সংস্থার প্রতিবেদন দুদকে। মাগুরায় ধর্ষণের শিকার শিশুটি চোখ খুলে তাকিয়েছে, 4 আসামির রিমান্ড, আসামিদের পাশে দাঁড়াবেন না আইনজীবীরা। নতুন দল নিবন্ধনে 20 এপ্রিল পর্যন্ত আবেদন, ইসির গণবিজ্ঞপ্তি। এনআইডিতে দেয়া যাবে ডাকনাম ও একাধিক স্ত্রীর নাম। আওতার বাইরে গিয়ে ঋণ দিয়েছে 16 ব্যাংক, বেড়েছে তারল্য সংকট, আমানত ঝুঁকি, নিয়ন্ত্রক সংস্থার কঠোরতার তাগিদ। শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের নামে 6 দেশের 124 ব্যাংক হিসাবে 635 কোটি টাকা সহ বিপুল সম্পদের সন্ধান পেয়েছে দুটি গোয়েন্দা সংস্থা। এ বিষয়ে প্রতারণা ও জালিয়াতির অভিযোগে 6টি মামলা করেছে দুদক। পাচারের অর্থ ফেরাতে আগামী সপ্তাহের মধ্যেই বিশেষ আইন হচ্ছে। ফরেন সার্ভিস একাডেমিতে সোমবার এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। গত 5 আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে পতন হয় স্বৈরাচার শেখ হাসিনা সরকারের। তার টানা 15.5 বছরের শাসনামলে 28 লাখ কোটি টাকা পাচারের অভিযোগ। লুটপাটে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদেরও প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত থাকার তথ্য মিলছে অনুসন্ধানে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। প্রধান উপদেষ্টার কার্যালয়ে পাচারের অর্থ ফেরাতে বৈঠক হয়। সংবাদ সম্মেলনে প্রেস সচিব জানান, যৌথ তদন্ত দলের অনুসন্ধানে হাসিনা ও তার পরিবারের সদস্যদের 124টি ব্যাংক হিসাবে 635 কোটি টাকার তথ্য মিলেছে। এছাড়া যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সিঙ্গাপুর, হংকং ও ক্যামান দ্বীপপুঞ্জে মিলেছে বিপুল সম্পদের খোঁজ। শেখ হাসিনা, তার পরিবার ও তাদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি এবং প্রতিষ্ঠানের বিষয়ে যেটা বিএফআইইউ এবং যৌথ তদন্ত দল টাস্কফোর্সের মাধ্যমে যারা কাজ করছেন, বিএফআইইউ কাজ করছেন এবং একটা যৌথ তদন্ত দল কাজ করেছেন, সেটার বিষয়ে যেটা অগ্রগতি সেটা আমি বলছি। 2টা গোয়েন্দা প্রতিবেদন দুদকে প্রেরণ করা হয়েছে। পাচারের টাকা ফেরাতে আগামী সপ্তাহের মধ্যে একটি বিশেষ আইন প্রণয়নের কথা ভাবছে সরকার। এ লক্ষ্যে বিভিন্ন ল ফার্মের সঙ্গে আলোচনা চলছে। আইনি প্রক্রিয়ায় 30টি ল ফার্মের সঙ্গে চুক্তি হতে পারে। একটা স্পেশাল আইন করার, এই টাকাটা কিভাবে আনা যায় এটা ত্বরান্বিত করার জন্য এবং এই যে কাজগুলো যে হচ্ছে সেই কাজগুলোর মধ্যে কোঅর্ডিনেশনটা আরো স্মুথলি করার জন্য একটা আইন খুব শীঘ্রই করা হবে। এই আইনটা হয়তো আপনারা এই আগামী সপ্তাহের মধ্যে এই আইনটা আপনারা দেখবেন। এই আইনটা করানো হচ্ছে যে এই টাকাটা ত্বরান্বিত করে কিভাবে টাকাটা আনা যায়। পাচারের টাকা ফেরাতে গত সেপ্টেম্বরে 11 সদস্যের একটি টাস্ক ফোর্স গঠন করা হয়, যার নেতৃত্বে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ধর্ষণের শিকার মাগুরার শিশুটি প্রথমবারের মতো সোমবার সকালে চোখের পাতা নেড়েছে, তবে শারীরিক অবস্থার উন্নতি খুবই সামান্য। দুপুরে প্রধান উপদেষ্টা প্রেস উইং এই তথ্য জানান। সোমবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, শিশুটি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে লাইফ সাপোর্টে রয়েছে। অন্তর্বর্তী সরকার তার স্বাস্থ্যের নিয়মিত খোঁজ খবর রাখছে। বোনের শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়ে 8 বছরের এই শিশু ধর্ষণের শিকারের অভিযোগে মামলা করেন তার মা। শিশুটির দুলাভাই, বোনের শ্বশুর, শাশুড়ি ও ভাসুরকে গ্রেপ্তারের পর রিমান্ডে নেয় পুলিশ। তাদের মধ্যে শিশুর বোনের শ্বশুর 7 দিন, স্বামী, শাশুড়ি ও ভাসুরের প্রত্যেকে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে মাগুরার আদালত। সকালে শিশুটি প্রথমবারের মতো হাসপাতালে ভর্তি হওয়ার পর চোখের পাতা নেড়েছেন এবং তবে শ্বাসরোধের চেষ্টার কারণে তার মস্তিষ্কে অক্সিজেন সরবরাহ বিঘ্নিত হয়েছিল এবং মস্তিষ্কে পানি জমে গিয়েছিল, যেটা এখনো অপসারণ করা সম্ভব হয়নি। তার বুকের মধ্যে যে বাতাসটা জমেছিল সেটা দূর করা গেছে এবং চিকিৎসকরা আশাবাদী হয়তো তার স্বাস্থ্যের অবস্থা আর একটু উন্নতি হবে।
মাগুরায় শিশু ধর্ষণ মামলার প্রধান আসামিকে 7 দিন ও বাকি 3 আসামির 5 দিনের রিমান্ড দিয়েছে আদালত। নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় রোববার মধ্যরাতে মাগুরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল মতিনের আদালত শুনানি শেষে এই আদেশ দেন। এর আগে রাতে আসামিদের আদালতে তোলে পুলিশ। সে সময় 4 আসামির 7 দিনের রিমান্ডের আবেদন করা হয়। শুনানি শেষে মামলার মূল আসামি হিটু শেখকে 7 দিন, সজীব শেখ, রাতুল শেখ ও জাহিদা আক্তারকে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এর আগে রোববার দুপুরে নিরাপত্তা শঙ্কায় আসামিদের আদালতে হাজির করতে পারেনি পুলিশ। পরিস্থিতি বিবেচনায় গভীর রাতে তাদের রিমান্ড শুনানি করেন আদালত। ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে নতুন রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য আবেদন চেয়ে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে নির্বাচন কমিশন। আগামী 20 এপ্রিল পর্যন্ত দল নিবন্ধনের জন্য কমিশনে আবেদন করা যাবে। সোমবার ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ গণবিজ্ঞপ্তি জারির বিষয়টি জানিয়েছেন। তিনি বলেন, আগের আইন অনুযায়ী নতুন দলে নিবন্ধনের জন্য আবেদন করা যাবে। ডিসেম্বরে জাতীয় নির্বাচন আয়োজনের লক্ষ্য রেখে দল নিবন্ধনের প্রক্রিয়া শুরু করেছে কমিশন। বিদ্যমান আইনেই দলগুলোকে আবেদন করতে হবে। গত বছর আগস্টে ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর এই বিষয়টি নুরুল হক নূরের গণ অধিকার পরিষদ, মাহমুদুর রহমান মান্না নাগরিক ঐক্য এবং গণসংহতি আন্দোলনকে নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন। নতুন দলের আবেদন নেয়ার পর তা যাচাই বাছাই করতে 3 থেকে 4 মাস সময় লাগে। সেই হিসেবে আগস্টের মধ্যে নিবন্ধনের প্রক্রিয়া শেষ করতে চায় বর্তমান কমিশন। নতুন যারা রাজনৈতিক দল হিসেবে নিবন্ধিত হতে চান তারা আগামী 20 এপ্রিল 2025 তারিখ পর্যন্ত নির্ধারিত শর্ত পূরণ করে আমাদের কাছে আবেদন করবেন। আমরা সেটা পর্যালোচনা করব এবং তার পরবর্তীতে যে নিবন্ধন প্রক্রিয়া আছে সেটা সম্পন্ন করব। জাতীয় পরিচয়পত্রের ফর্মে ডাকনাম ও একাধিক স্ত্রীর নাম সংযুক্ত করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগ। সোমবার অনুবিভাগের মহাপরিচালক এএমএম হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করেন। হুমায়ুন কবির বলেন, নির্বাচন কমিশন বা সরকারের ঊর্ধ্বতন মহল বিষয়টি অনুমোদন করার পর এটি বাস্তবায়ন করা হবে। হুমায়ুন কবির আরও বলেন, প্রচুর সংশোধনের আবেদন আসছে যেগুলোতে তাদের ডাকনাম না থাকায় জটিলতার সৃষ্টি হয়েছে। এজন্য এগুলো সমাধানও করা যাচ্ছে না। এক্ষেত্রে 2 নম্বর ফর্মে ডাকনামটা থাকলে অনেক লোককে চিহ্নিত করা সহজ হবে বলে জানান মহাপরিচালক। এছাড়া 2 নম্বর ফর্মে একাধিক স্ত্রীর নাম সংযুক্ত করার নীতিগত সিদ্ধান্ত হয়েছে। অনেক সময় দ্বিতীয় স্ত্রীরা এসে বলেন যে তাদের নামটা ডাটাবেজে অন্তর্ভুক্ত করতে, কিন্তু আমরা এটা তো সুমোটো করতে পারি না। তো আমরা যদি 2 নম্বর ফর্মে এবং একাধিক স্ত্রীর যদি কারো থাকে এবং সেই নামটা আগেই সংরক্ষণ করে নেই বা সংরক্ষণ করার চেষ্টা করি, তাহলে দেখা যাবে যে ভবিষ্যতে ওই প্রবলেমটা হয়তো আর থাকবে না। যুক্তরাজ্য আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক দেখতে চায় বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারা কুক। এদিকে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন জানিয়েছেন, নির্বাচন অনুষ্ঠানে ডিসেম্বরের টাইমলাইন অতিক্রম করতে চায় না কমিশন। সোমবার নির্বাচন ভবনে বৈঠক শেষে তারা এসব কথা বলেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি জানতে সোমবার নির্বাচন কমিশনে আসেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুক। বেলা 11:30টায় বৈঠকে বসেন সিইসির সঙ্গে। বৈঠকে সারাহ কুকের সঙ্গে হাই কমিশনের কর্মকর্তা টিমোথি ডাকেট উপস্থিত ছিলেন। নির্বাচনে কী ধরনের সহযোগিতা লাগবে তা সিইসির কাছে জানতে চেয়েছেন ব্রিটিশ হাই কমিশনার। প্রার্থীর এজেন্ট ও পর্যবেক্ষকদের প্রশিক্ষণ দিতে সহায়তা চেয়েছে ইসি। এছাড়া নির্বাচনের সার্বিক প্রস্তুতি নিয়ে অবহিত করেছেন সিইসি। বৈঠক শেষে ব্রিটিশ হাই কমিশনার বলেন, বাংলাদেশের সুষ্ঠু নির্বাচনের জন্য সব ধরনের সহযোগিতা করবে ব্রিটিশ সরকার। আমরা আলোচনার জন্য এসেছিলাম, জাতীয় নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে জেনেছি এবং আগামী সংসদ নির্বাচনে নির্বাচন কমিশনকে সহায়তা করতে আগ্রহী। আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক ভোট চাই। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে সিইসি বলেন, ডিসেম্বরকে মাথায় রেখে ইসি প্রস্তুতি নিচ্ছে। যেহেতু একটা টাইমলাইন আছে আর্লিয়েস্ট ইন ডিসেম্বর, সেটাকে মাথায় রেখে আমাদের প্রস্তুতি আমরা যাতে নিয়ে যাচ্ছি, যাতে
ডিসেম্বরে ইলেকশন হলে তো অক্টোবরে শিডিউল ঘোষণা করতে হবে। তো আমরা যাতে ওই টাইম লাইনটা মিস না করি সেভাবে প্রস্তুতি নিচ্ছে, এটা আমি তাদেরকে বুঝিয়েছি। তারা খুব অ্যাপ্রিসিয়েট করেছে, তারা আমাদেরকে হেল্প করতে চান। সিইসি বলেন, হাই কমিশনারের সঙ্গে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আলোচনা হয়নি। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আওয়ামী লীগের বিষয়ে সুস্পষ্ট ফয়সালা করতে হবে সরকারকে, এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সময় গণহত্যার দ্রুত বিচার ও সংস্কারের রোড ম্যাপ চান তিনি। সোমবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জুলাই অভ্যুত্থানে হতাহতদের পরিবারের সঙ্গে ইফতার মাহফিলে তিনি কথা বলেন। নির্বাচিত সরকার এসে আওয়ামী লীগকে পুনর্বাসন করবে না এর নিশ্চয়তা নেই বলে সন্দেহ প্রকাশ করেন নাহিদ ইসলাম। বলেন, অন্য রাজনৈতিক দলগুলো বিচার ও সংস্কারে সহায়তা করলে দ্রুত নির্বাচনে সহায়তা করবে এনসিপি। এ সময় দলের সদস্য সচিব আক্তার হোসেন বলেন, ভারতে বসে গুজব ছড়াচ্ছেন শেখ হাসিনা, তাকে দ্রুত দেশে এনে বিচারের মুখোমুখি করতে হবে। বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে, সরকারকে পরিষ্কার করতে হবে আওয়ামী লীগের ফয়সালা কি হবে। খুব পরিষ্কারভাবেই বলতে চাই, পাল্টা কথা আপনাদেরকে বলতে চাই যে আপনারা বিচার ও সংস্কার পিছানোর রাজনীতি করবেন না। বিচার ও সংস্কারের প্রতি ঐক্যমত পোষণ করুন। নির্বাচন আমরা আপনাদেরকে করে দিতে সহায়তা করব। সরকারকে বলবো দ্রুত বিচার ও সংস্কারের রোডম্যাপ ঘোষণা করতে হবে। যশোরের রাষ্ট্রদ্রোহের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শেখ নাজমুল আলম এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী সৈয়দ সাবেরুল হক সাবু জানান, যশোর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন 2015 সালের 22 জানুয়ারি তারেক রহমানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার এ মামলা করেন। মামলায় বলা হয়, শেখ মুজিবুর রহমানের নামে কুরুচিপূর্ণ বক্তব্য দেন তারেক রহমান, যা রাষ্ট্রদ্রোহিতার শামিল। ওই বছর 21শে এপ্রিল তারেক রহমানের বিরুদ্ধে চার্জশিট দেয় পুলিশ। 9 বছর মামলার কার্যক্রম চলার পর অভিযোগ প্রমাণিত না হওয়ায় তারেক রহমানকে বেকসুর খালাস দেন বিচারক। 14 জন বাংলাদেশি রোগীর চীনে যাওয়ার মধ্য দিয়ে শুরু হলো বাংলাদেশ চীন চিকিৎসা সেবা সহায়তার আনুষ্ঠানিক যাত্রা। দ্বিপাক্ষিক চিকিৎসা সেবা সহযোগিতার অংশ হিসেবে সোমবার রোগীরা চীনের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন। এ সেবা নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় সবকিছু করা হবে বলে জানিয়েছে দুই দেশ। দ্বিপাক্ষিক সহযোগিতার অংশ হিসেবে চিকিৎসা সেবা নিতে প্রথমবার চীন গেলেন 14 বাংলাদেশি রোগী। এ উপলক্ষে সোমবার দুপুরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত হন পররাষ্ট্র সচিব জসিমউদ্দিন ও ঢাকায় চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়ান সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। চিকিৎসার বিকল্প দেশ হিসেবে চীনকে বেছে নিতে সরকার যে উদ্যোগ নিয়েছে সে সুবিধা নেওয়া প্রথম রোগীদের একজন সঙ্গীতশিল্পী হায়দার হোসেন। ভিসা ব্যবস্থাপনা আরও সহজ করা ও যাতায়াত খরচ কমানোর মত দেন তিনি। আমি তাদের ব্যাপারে অনেক শুনেছি, তারা নাকি অনেক ভালো। আমাদেরকে সহজ করতে হবে ভিসা প্রসেস, অ্যান্ড ট্রাভেলিং ইজ ভেরি এক্সপেন্সিভ। চীনের চিকিৎসা ব্যবস্থার অভিজ্ঞতা নিতে সেখানে যাওয়ার উদ্দেশ্য ও গুরুত্ব তুলে ধরেন চিকিৎসক দলের প্রতিনিধি রাফিদুল হাসান। রিমার্কেবল একটা ট্যুর হচ্ছে, যেটা আমরা ডক্টরের ওখানে যাব, ওখানে আমরা দেখব কি হচ্ছে। এবং আরও একটা বড় ব্যাপার যেটা বেনিফিট আমরা পেতে পারি, যে আমাদের ডক্টররা ওখানে গিয়ে ট্রেনিং নেবেন, অ্যাডভান্স ট্রেনিংগুলো নেবেন, যেগুলো আমরা বাংলাদেশে ইমপ্লিমেন্ট করতে পারি। বিদেশে চিকিৎসায় বাংলাদেশিদের দুর্ভোগের কথা উল্লেখ করে চীনের রাষ্ট্রদূত বলেন, অন্তর্বর্তী সরকারের অনুরোধে চীন এই সুবিধা দিচ্ছে। চীন একটি অভিজ্ঞ অভ্যর্থনা দল গঠন করেছে, যারা বাংলাদেশি রোগীদের জন্য যথাযথভাবে থাকা ও খাওয়ার ব্যবস্থা করবে এবং বিশেষ অগ্রাধিকার দেবে। এছাড়াও চিকিৎসা প্রক্রিয়া জুড়ে বাংলা ও ইংরেজিতে দক্ষ দোভাষী রাখা হবে। চীনা এয়ারলাইন্স চিকিৎসার জন্য চীন ভ্রমণকারী রোগীদের সাশ্রয় মূল্যের টিকিট সরবরাহ করবে। ভিসা ব্যবস্থাপনাও সহজ করা হবে। চীনের চিকিৎসার সুযোগকে বাংলাদেশ চীন সম্পর্কের নতুন অধ্যায় বলছেন পররাষ্ট্র সচিব। কিছুদিন আগে আমাদের মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা চীন সফরে গিয়েছিলেন এবং সেখানে অন্যান্য অনেক বিষয়ের মধ্যে এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল এবং সেখানে আমরা চীনে কি করে আমাদের রোগীরা চিকিৎসা সেবা পেতে পারেন সেই বিষয়টা নিয়ে বিশদ আলোচনা হয়েছে। প্রথম দফায় চীনে যাওয়া 31 সদস্যের দলে রয়েছেন 14 জন রোগী, 6 জন আত্মীয়, 5 জন চিকিৎসক, 5 জন ট্রাভেল এজেন্সির প্রতিনিধি এবং সাংবাদিক।
শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবার ইফতার বাজারের খবর। প্রতি বছর রোজা এলেই নানান স্বাদের ইফতারের পসরা নিয়ে বসেন খুলনা নগরের ব্যবসায়ীরা। পাশাপাশি অভিজাত হোটেলেও চলে নানান আয়োজন। এবার রমজানের শুরুতেই ভিড় বেড়েছে খুলনার জনপ্রিয় ফেরিঘাটের জিলাপি, মাঠা ও সাউথ সেন্ট্রাল রোডের নানার হালিমের দোকানে। বিক্রেতারা বলছেন গত বছরের তুলনায় ইফতার সামগ্রী বানাতে খরচ বেশি, তবে সে তুলনায় দাম কম রাখছেন তারা। খুলনা শহরের ফেরিঘাট মোড়ের জিলাপি ইফতারের অন্যতম অনুষঙ্গ। বছরের অন্যান্য সময় এখানকার জিলাপির চাহিদা থাকলেও রমজানে এর চাহিদা বাড়ে কয়েক গুণ। রেশমি, শাহী ও সাধারণ এই 3 ধরনের জিলাপি পাওয়া যায় ফেরিঘাটের দোকানগুলোতে। প্রতি কেজি রেশমি জিলাপি 300 টাকায়, শাহী জিলাপি 250, সাধারণ জিলাপি 160 টাকায় বিক্রি হয়। জিলাপির মতো এখানকার মাঠারও সুনাম রয়েছে। রমজানে এর চাহিদা বেড়ে যায়। প্রতি কেজি মাঠা বিক্রি হয় 160 টাকা দরে। এবছরও গত বছরের দামে জিলাপি ও মাঠা বিক্রি হচ্ছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। এইখানের জিলাপির স্বাদের মানটা একটু আলাদা। লোকটা নিজে হাতে তৈরি করে, দেখতে ভালো লাগে, খাইতে সুস্বাদু, সেই হিসেবে নেওয়া। দোকান 50 বছর আমাদের দাদা করছে, আমার বাবা করছে, এখন আমরা করতেছি। এদিকে সাউথ সেন্ট্রাল রোডের নানার হালিমের জনপ্রিয়তা খুব বেশি। 1993 সাল থেকে শুধুমাত্র রমজান মাসে হালিম বিক্রি করেন নানা হযরত আলী। 200 টাকা থেকে শুরু করে 1400 টাকা পর্যন্ত বিক্রি হয় এই হালিম। প্রতিদিন গড়ে 5 ডেক হালিম বিক্রি করেন তিনি। অন্যান্য জায়গার থেকে তুলনামূলক এখানের হালিমটা মান ভালো। গত বছরের যে দাম ছিল সেই দামে বেচতেছি, বাটি রেট মালের দাম এবার খুব বেশি। শুধু ফেরিঘাট ও সাউথ সেন্ট্রাল রোড নয়, খুলনার প্রতিটি মোড়ে মোড়ে ইফতার সামগ্রীর দোকানে এবং অভিজাত হোটেলগুলোতেও বসেছে ইফতার বাজার। আকর্ষণীয় মেনু এবং খাবারের মানের কারণে এখানেও যাচ্ছেন ক্রেতারা। মেনুগুলো বেশ পারফেক্ট থাকে, যেটা প্রয়োজন হয় খাওয়ার মধ্যে, এই জন্যই আমরা আসি। লোকাল যে আইটেমগুলি আছে, বিভিন্ন ধরনের ইন্টারন্যাশনাল কিছু আইটেম এখানে যোগ করা হয়েছে, সব মিলিয়ে আগের মতোই আছে। এর বাইরে নগরীতে শরবত ও ফলের দোকানেও ইফতারের পসরা বসেছে। রমজান মাস জুড়ে ইফতার বিক্রির ভিড় সামলাতে হিমশিম খেতে হয় এই দোকানগুলোতে। অভিজিৎ পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, খুলনা। বনানীতে শ্রমিক নিহতের জেরে অবরোধে সকাল থেকে প্রায় 7 ঘন্টা স্থবির হয়ে পড়ে রাজধানী। চেয়ারম্যান বাড়ি এলাকায় সকাল 7টা থেকে এ বিক্ষোভ শুরু করেন পোশাক শ্রমিকরা। এতে পুরো রাজধানী জুড়েই তৈরি হয় তীব্র যানজট। ঘন্টার পর ঘন্টা সড়কে দুর্ভোগ পোহাতে হয় নগরবাসীকে। পরে 48 ঘন্টার মধ্যে অভিযুক্ত ট্রাক চালককে গ্রেপ্তার সহ 3 দফা দাবিতে আলটিমেটাম দিয়ে দুপুরে সড়ক ছাড়েন শ্রমিকরা। রাজধানীর বনানীর চেয়ারম্যান বাড়ি এলাকায় ভোর 6টার দিকে রাস্তা পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় আহত হন মাসুদ অ্যাপিয়ারেলসের কয়েকজন কর্মী। ঘটনাস্থলেই মারা যান নারী শ্রমিক মিনারা। এরপরই সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন সহকর্মীরা। নিহত পোশাক কর্মীর মরদেহ নিয়ে কফিন মিছিল করেন বিক্ষুব্ধ শ্রমিকেরা। শ্রমিকদের সড়ক থেকে সরে যেতে বারবার অনুরোধ করেন পুলিশ সদস্যরা। তবে প্রায় 7 ঘন্টা রাস্তা আটকে রেখে বিক্ষোভ করেন তারা। পরে ঘাতক ট্রাকের চালককে গ্রেপ্তার, ফুট ওভারব্রিজ নির্মাণ ও হতাহতদের ক্ষতিপূরণ দাবিতে 48 ঘন্টার আলটিমেটাম দিয়ে সড়ক ছাড়েন তারা। টাকা দিতে জীবনটা ফিরাইবো। আমরা চাই যে আমরা তো লাখ লাখ শ্রমিক যে চাকরি করতেছি গার্মেন্টসে, আমরা এই জায়গায় একটা নিরাপত্তা চাই। একটা এই জায়গায় ট্রাফিক পুলিশ থাকে, আমাদের রাস্তা পার হইতে কিন্তু আমাদের লাগে। এদিকে অবরোধে যান চলাচল পুরোপুরি বন্ধ হওয়ায় রামপুরা, হাতিরঝিল, বনানী, মহাখালী ও গুলশান সহ পুরো রাজধানী জুড়ে দেখা দেয় তীব্র যানজট। এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ওঠানামার পথ বন্ধ করে দেন বিক্ষুব্ধরা। চরম ভোগান্তিতে পড়ে নগরবাসী। বইছি এই বয়া পর্যন্তই শেষ, অনেক গাড়ি উপরে দিয়ে গেছে, আমরা আর যাইনি। এই 7টার সময় বসছি, এখন বেলা যেমন 11টা বাজে, এখন আমরা যাইতে পারতেছি না। মিছিল আসতে আছে, মিছিল যেতে আছে, রাস্তা বন্ধ। স্থবির সড়কে আটকে থাকে যানবাহন। ঘন্টার পর ঘন্টা পায়ে হেঁটে কর্মস্থলে পৌঁছান অনেকে। যে মিরপুর যাওয়ার কথা আমার 10:30, 11টার মতো বাজতে আছে। রাস্তা যেহেতু ব্লক, দেখা গেছে যে অনেকগুলো বাসই কোনো একটা ইউটার্ন পর্যন্ত এসে তারা আবার ঘুরে ফেলেছে। পুলিশ বলছে শ্রমিকদের দাবির বিষয়ে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী। তাদের দাবি ছিল ব্যবস্থা নেওয়া, ব্যবস্থা আমরা নিচ্ছি। ড্রাইভারকে আমরা অ্যারেস্ট করার
চেষ্টা করতেছি। তারা যদি বলছে ড্রাইভারকে তাড়াতাড়ি অ্যারেস্ট করতে হবে সেটা ব্যবস্থা করেছে, ওই গাড়িগুলো ধরা হয়েছে। এদিকে শ্রমিক নিহতের ঘটনায় ট্রাকটিকে এরই মধ্যে জব্দ করেছে পুলিশ। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবার ঈদে ব্যাংকের শাখা থেকে কোনো নতুন নোট পাওয়া যাবে না। নোটে শেখ মুজিবুর রহমানের ছবি থাকায় আপত্তি তোলে কয়েকটি পক্ষ। এর ফলে ঈদের নতুন নোট বিতরণ কার্যক্রম স্থগিত রাখতে সবগুলো ব্যাংককে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। চিঠিতে ঈদ উপলক্ষে জনসাধারণের মাঝে নতুন নোট বিনিময় কার্যক্রম বন্ধ রাখার কথা বলা হয়। পাশাপাশি ব্যাংকের শাখায় যেসব নতুন নোট গচ্ছিত রয়েছে তা বিনিময় না করে সংরক্ষণের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। পুনঃপ্রচলনযোগ্য নোট দিয়ে সব নগদ লেনদেন করার পরামর্শ দেওয়া হয়। তবে বাজারে শেখ মুজিবুর রহমানের ছবি সহ যেসব নোট রয়েছে তার ব্যবহারও ব্যাহত থাকবে। আগামী মাসের মধ্যে নতুন নকশার নোট বাজারে আনা হবে বলেও জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। অনুমোদিত সীমার অতিরিক্ত ঋণ দিয়েছে দেশের 16টি ব্যাংক। আগ্রাসী ঋণ বিতরণের ফলে ব্যাংকগুলো তারল্য সংকট বৃদ্ধির পাশাপাশি আমানত নিয়ে ঝুঁকিতে গ্রাহকরা। গ্রাহকদের আমানত সুরক্ষায় নিয়ন্ত্রক সংস্থাকে আরও কঠোর হওয়ার পরামর্শ বিশ্লেষকদের। বাংলাদেশ ব্যাংকের বিধিমালা অনুযায়ী প্রচলিত ধারার ব্যাংকগুলো 100 টাকার আমানতের বিপরীতে সর্বোচ্চ 87 টাকা ঋণ দিতে পারে। আর ইসলামী ধারার ব্যাংকের ক্ষেত্রে এই সীমা 92 টাকা, যাকে এডিআর বা ঋণ আমানত অনুপাত সীমা বলে। ডিসেম্বর শেষে এই নীতি লঙ্ঘন করেছে 16টি ব্যাংক। প্রচলিত ধারার ব্যাংকগুলোর মধ্যে এডিআর সীমা লঙ্ঘনের শীর্ষে ন্যাশনাল ব্যাংক, যা 113% বেশি। এরপরেই 111% এক্সিম ব্যাংকের। এ তালিকায় আছে জনতা ব্যাংক, বেসিক ব্যাংক, এবি ব্যাংক, ইউসিবিএল সহ 9টি ব্যাংক। ইসলামী ধারার ব্যাংকগুলোর মধ্যে বাংলাদেশ কমার্স ব্যাংকের এডিআর 140%, আর 100%-এর বেশি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, এসআইবিএল, ইউনিয়ন, এবি ও গ্লোবাল ইসলামী ব্যাংকের। ব্যাংকের অধিক মাত্রায় মুনাফার লোভ এই তাদেরকে ঝুঁকিতে লিকুইডিটি ব্যবস্থাপনায় ঝুঁকি সৃষ্টি করে, যার ফল ভোগ করতে হয় আমানতকারীদের। ডিসেম্বর শেষে প্রচলিত ধারার 9টি ব্যাংক অতিরিক্ত ঋণ দিয়েছে 62,640 কোটি টাকা, আর ইসলামী ধারার ব্যাংক অতিরিক্ত বিনিয়োগ করেছে 53,793 কোটি টাকা। আমানতকারীদের অর্থের সুরক্ষায় বাংলাদেশ ব্যাংককে কঠোর আইনি ব্যবস্থা নেয়ার তাগিদ বিশ্লেষকদের। সেন্ট্রাল ব্যাংকের কঠোর হতে হবে। আপনি এখানে কমপ্লায়েন্স দেখতে আসছেন, সবাই নন কমপ্লায়েন্ট হয়ে বসে আছে, তারপরে আপনি বলতেছেন এতজন এটা তো আমি মনে করি সেন্ট্রাল ব্যাংকের ব্যর্থতা, তাই না? কেন সেন্ট্রাল ব্যাংক এগুলোকে নন কমপ্লায়েন্ট হওয়ার সুযোগ দেবে? খেলাপি ঋণ আদায়ে ব্যাংকগুলোকে আরও জোরালো হওয়ার পরামর্শ দেন বিশ্লেষকরা। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।